5ই আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোকে এ কথাই স্পষ্টভাবেই বলা যায় যে শেখ হাসিনা যে নৈরাজ্যকর পরিস্থিতি এই দেশে সৃষ্টি করেছিল সেই সমস্ত চিত্রগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এ দেশের সকল শ্রেণীর মানুষ, রাম বাম, জঙ্গি সঙ্গী, উগ্রবাদী, শালীনপন্থী মানুষ, শিক্ষক, সকল শ্রেণীর মানুষ এই শেখ হাসিনার যে বয়ের সংস্কৃতি সেই বয়ের সংস্কৃতির জন্যই একত্রিত হয়েছে। এবং শেখ হাসিনা যে ভারত থেকে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন স্পিচ দিচ্ছেন, বিভিন্ন কনভারসেশন করছেন তাদের দলীয় নেতাদের সাথে, সেই সমস্ত জিনিসগুলো হিতে বিপরীত হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের জন্য, আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যারা করে, স্বেচ্ছাসেবক লীগ যারা করে তাদের জন্য আর হিতে বিপরীত হচ্ছে। বিষয়টা কেন বলছি কথা আপনারা দেখেন, বিভিন্ন চিত্র যদি দেখেন আমার ভিডিওগুলোতে তাহলে দেখবেন যে 16 বছরের তরুণ তারা জানপ্রাণ দিয়েছে এই সমস্ত আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে। আজকে যারা উপদেষ্টা আছেন তারা সহসাই বলে থাকতেছেন যে এটা ছাত্ররা তাদের ক্ষমতা দিয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়, কারণ ছাত্র জনতা এখানে বিপ্লব ঘটিয়েছে। কারণ আপনি এমন কোনো পেশা পাবেন না যেই পেশার মানুষ এই আন্দোলনের শরিক হয়নি। আপনি যদি উপদেষ্টাদের বলবো, আপনারা যদি এই লক্ষ্য করে দেখেন যে যে সমস্ত মানুষ, হাজারের উপর মানুষ মারা গিয়েছে এবং 33,000 মানুষ মেডিকেলাইজড হয়েছে, তাদের যদি আপনার চিত্রগুলো দেখেন তাহলে দেখবেন এখানে ছাত্র আছে, বৃদ্ধ আছে, তরুণ আছে, আলেম আছে, এবং এমনকি নবজাতক শিশু সেই লেভেলের মানুষগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়েছে। অর্থাৎ একটা ইনক্লুশনের মাত্রা অনুসারে সকল শ্রেণীর মানুষকে এই আন্দোলনে সমবেত করেছিল এবং সকল শ্রেণীর মানুষের জীবন উৎসর্গের মাধ্যমেই আজকে আপনারা ক্ষমতায়ন হয়েছেন। সুতরাং এই জিনিসগুলো ভুলে যাবেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর আসিফ নজরুল উনি আন্দোলনে ছিলেন, তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব উনিও কিন্তু আন্দোলনে ছিলেন না, কিন্তু তারপরেও তার পিছনে সবসময় দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, এবং আসিফ নজরুলের পিছনে এই ছবিগুলো দেখা যাচ্ছে। এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং সিচুয়েশন সৃষ্টি করে। অর্থাৎ আপনারা যদি সাংবিধানের দোহাই দিয়ে বলেন যে সাংবিধানিক ভিত্তির উপরে কথা বলতে চান বা সংবিধান আপনি বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ করার কথা বলা হয়েছে, কিন্তু আপনারা তো সংবিধানকে লঙ্ঘন করেই আপনারা ক্ষমতায়ন হয়েছেন। যদি সংবিধানের ভিত্তিতে আপনাদের ক্ষমতায়ন করা হতো তাহলে তো আপনারা ক্ষমতায় আসতে পারতেন না, তাহলে তো ইলেকশনের প্রসেসের কথা থাকতো, সিলেকশন প্রসেসের কথা আসতো। সেই জিনিসগুলো তো আসেনি। আপনারা যেভাবে ক্ষমতায়ন হয়েছেন সেই আঙ্গিকে যদি আপনারা ছাত্র জনতার বিপ্লবকে যদি আপনারা রিয়েলাইজ করতে পারেন তাহলে বঙ্গবন্ধুর ছবি আপনাদের মাধ্যমে প্রতিধ্বনিত হবে না। এর আগে ফাহাম আব্দুল সালাম বলেছিল যে আমরা এমন একটা দেশ রূপান্তর করেছি, এমন একটা দেশ গঠন করে ফেলছি শেখ হাসিনার নেতৃত্বে, যে শেখ হাসিনার ক্ষমতায় যাওয়ার পাশাপাশি দেখবেন এই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী এরা ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যেই সমস্ত ছবি আছে সেই সমস্ত ছবিকে 2 টাকার দাম না দিয়ে তাদেরকে গুড়িয়ে ফেলিয়ে মানে টর্চার করে ভেঙে নষ্ট করে ফেলবে। ঘটনা কিন্তু সেই রকমই ঘটেছে। আমাদের ভারত যেভাবে মানে মানে অবস্ট্রাকল তৈরি করে, ব্যারিয়ার সৃষ্টি করে, আপনারা নিশ্চয়ই জানেন ভারতের চারপাশে যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রিগুলো ইতিমধ্যেই শত্রুতে পরিণত হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত। আগামী দিনগুলোতে দেখা যাবে যে হয়তো বাংলাদেশেও সিরিয়াসভাবে ভারত বিদ্বেষী মনোভাব করবে এবং বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে এই কনসেনসাস খুব দ্রুতই জাগ্রত হয়েছে এবং খুব দ্রুতই দেখা যাবে যে ভারত বিদ্বেষী পূর্ণাঙ্গ মনোভাব আমরা হয়তো প্রকাশ করব। যে লেজিটিমেসি নিয়ে সরকার টিকে ছিল সেই লেজিটিমেসির ভিত্তিতে কিন্তু এখন সরকার টিকে নাই। আর উপদেষ্টাদের মধ্যে আমি যে কথাগুলো বলবো, আপনারা ভারত বিদ্বেষী মনোভাব যেভাবে চাঙ্গা করছেন, যেভাবে ইলিশ রপ্তানি বন্ধ করছেন, যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলতেছেন, সেই সমস্ত কথাবার্তার পাশাপাশি আপনারা যেই সমস্ত ছাত্রছাত্রী মারা গিয়েছে এবং যেই সমস্ত ছাত্র জনতা মারা গিয়েছে সেই সমস্ত ছাত্র জনতার খোঁজ নিন এবং তাদের পূর্ণাঙ্গ লিস্ট দেন এবং তাদেরকে পুনর্বাসন করেন। শুধু এটা কথা বললে হবে না, এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। আদারওয়াইজ দেখবেন আপনাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কিন্তু খুব দ্রুতই হারিয়ে যাবে। আপনারাও দেখবেন ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে
আপনারা বেসামাল হয়ে পড়বেন, যেমনটা শেখ হাসিনা হয়েছিল। শেখ হাসিনা এখন একটা বুলি আওড়াচ্ছে যে তাদের সিকিউরিটি ফোর্সে যারা ছিল তাদের যেন মৃত্যু না করতে হয়, তাদের যেন মরণের মানে প্রাণঘাতী অস্ত্রের শিকার না হতে হয়, ছাত্র জনতার উত্থানের মধ্যে যেন না পড়তে হয়। সেই কারণেই সে এই দেশ ছাড়িয়ে মানে ছেড়ে মানে মানে সাংবিধানিক ভিত্তিতে উনি সাইন না করে উনি পলায়ন করেছেন, উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং উনি খুব চটুল কথাবার্তা বলতেছেন যে উনি মানে আসবে, উনি ভারতের খুব কাছাকাছি আছে, ভারতের মধ্যেই আছেন, বাংলাদেশের খুব কাছাকাছি আছেন, খুব দ্রুতই চলে আসবে। কিন্তু এ কথা খুব সত্যি যে শেখ হাসিনা এই দেশে পা রাখা মাত্রই দেখবেন সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে যাবে তার ফাঁসির দাবিতে, রাস্তায় মানে রাজপথ রঞ্জিত করবে এবং তার ফাঁসি কার্যকর দ্রুততম সময়ে কার্যকর করার জন্য উঠে পড়ে লাগবে। শেখ হাসিনা পলকানেই এই দেশ থেকে এই দেশে আর আসতে পারবে না, যেমনটা করেছিল আমরা জানি 1971 সালে 70 সালে বঙ্গবন্ধু মানে লুঙ্গি গাটি বোসকা টুসকা প্যাক আপ করে উনি পাকিস্তানের সেনাবাহিনীতে সারেন্ডার হয়েছিল। উনি কিন্তু পারতো যে মানে সারেপটিশাস হামলাকে মানে রুখে দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতা যেভাবে গুপ্ত থেকে সুপ্ত থেকে যেভাবে পলিটিসাইজ করছে, যেভাবে মানে এই আন্দোলনকে সমীহ করছে, এই আন্দোলনকে চাঙ্গা রাখতে হেল্প করছে, এই কাজটাই কিন্তু বঙ্গবন্ধু করতে পারতো। কিন্তু উনি করে নাই কেন? কারণ ওনার মারা যাওয়ার ভয় ছিল, যার কারণে উনি সারেন্ডার হয়েছে যে আমি সেফে থাকি, যারা মুক্তিযুদ্ধ করবে বা যারা দেশকে স্বাধীন করবে তারাই স্বাধীন করার পরে আমাকে নিয়ে আসবে। এটা কিন্তু চটুল কাজের কারণে। আপনারা নিশ্চয়ই হয়তো জেনে থাকবেন যে মানে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার আগে মাওলানা ভাসানীকে জাতির পিতা করা হোক, এই ধরনের স্লোগান ছিল মানুষের মধ্যে মিছিল মিটিং ছিল, অতিমাত্রায় মিছিল মিটিং ছিল। কিন্তু বঙ্গবন্ধু খুবই চটুল এবং খুবই চতুরতার সাথে খুবই মানে খুব টেকনিক্যালি মানে খুব সিরিয়াস কিছু ডিসিশন নেওয়ার কারণে উনি নিজেকে জাতির পিতা ঘোষণা করতে বাধ্য করলেন জনগণকে, যে কারণে আমাদের ইতিহাস বিকৃত হয়ে গেছে। মাওলানা ভাসানী বারংবার সংসদ সদস্য হওয়ার পরেও সেই ব্রিটিশ পিরিয়ড থেকে উনি যখন বঙ্গবন্ধুর জন্ম হয় নাই তার আগের থেকেও কিন্তু মাওলানা ভাসানী রাজনীতিতে সক্রিয়, অথচ সে আমাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে ন্যায্য যে প্রাপ্তি সেই ন্যায্য প্রাপ্তি হয়নি, ন্যায্য প্রাপ্তি পায়নি। সেই ক্ষেত্রে শেখ মুজিব মানে মানে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখার জন্য ভাসানীকে এক ধরনের মানে চটুল রাজনীতির মাধ্যমে তাকে বের করে দিয়ে সে আওয়ামী লীগ মুসলিম লীগের শাসন ক্ষমতা নিয়েছিল। পরবর্তীতে মুসলিম শব্দটা বাদ দিয়ে সে আওয়ামী লীগ গঠন করেছিল এবং যেভাবেই হোক সে ধীরে ধীরে চতুরতার সাথে আওয়ামী লীগের হাল ধরেছিল এবং সেও কিন্তু এই গুম হত্যার প্রথম সিলসিলা চালু করেছিল, যেই গুম হত্যাটা তার বাপের কাছ থেকেই শেখ হাসিনা শিখেছিল, যার কারণে মানুষ হিউজ পরিমাণ গুমের শিকার হয়েছে। এই আয়নাঘরের প্রসঙ্গ, ডিজিএফ এর নিয়ন্ত্রিত সেল, রয়ের নিয়ন্ত্রিত সেল, র্যাবের নিয়ন্ত্রিত সেল, সেই সমস্ত সেলগুলোর বিষয়ে আমরা আজকে ধীরে ধীরে জানতে পারছি। এবার আসে অনেকেই বলে থাকে যে আপনারাও তো বিভিন্ন মানুষকে উইশ করতেন, আপনারাও তো বিভিন্ন মানুষকে আওয়ামী লীগের যারা চামচা টামচা ছিল, আওয়ামী লীগের যারা নেতা ছিল তাদের উইশ করতেন। আমরা যেই স্কেলে জানতাম যে তারা করাপশন দুর্নীতি করতেছে, সেই স্কেলে আসলে মানুষের যে মেসিভ অধিকার, মানুষের যে গণ অধিকার, সেই গণ অধিকার রহিত করে না, সেই কারণে আমরা উইশ করতাম এবং আমরাও চেষ্টা করেছিলাম যে হয়তো 2-4 জন 5 জন মানুষ ভালো থাকতে পারে আওয়ামী লীগের দিকে। এই কথা খুবই সত্যি, 1-2 জন আওয়ামী লীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বলেন, 2-4 জন হলেও সত্যি যে তারা ভালো মানুষ আছেন, কিন্তু সেই ভালো মানুষগুলোর সংখ্যা এতটাই মানে নগণ্য, যেটা মাত্রা মানে অন্যায়ের যে মাত্রা, সেই অন্যায়ের মাত্রার কাছে এটা খুবই নস্যি। এই জিনিসগুলো আমরা অনুধাবন করতে পেরেছি এই মানে 5ই আগস্টের কিছু সাম্প্রতিক সময়ের আগে, অর্থাৎ আপনার জুলাইয়ের 15 তারিখ বা জুলাইয়ের 1 তারিখ থেকে চিন্তা করতে পারেন এই জিনিসগুলো আমাদের দেশের জনগণ খুব সিরিয়াসলি স্টাডি করা শুরু করলো। সুতরাং আমরা ওখান থেকে ফিরে এসেছি। মাওলানা ভাসানী যেটা আমাদের শিখিয়ে দিয়েছিল যে জনগণের পরিবর্তনের জন্য রাজনীতি করতে হয়, জনগণের পরিবর্তনের জন্য হাজারবার রাজনীতি পরিবর্তন করতে হয়। উনি খান পরিবারের সদস্য থাকা সত্ত্বেও, অডেল টাকা সম্পত্তির থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর সমপর্যায়ের পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। এই বঙ্গবন্ধু যে পরিমাণ, শেখ মুজিব যে পরিমাণ অন্যায় অবিচার অনিয়ম স্বজনপ্রীতি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে তার ছেলে মেয়ে এবং তার 14 গোষ্ঠীকে পুনর্বাসন করেছিলেন বিদেশের মাটিতে, সেই জিনিসটা কিন্তু শেখ হাসিনাও করে গেছে। প্রায় 11 লক্ষ কোটি টাকা উনি দুর্নীতি করে পাচার করার ব্যবস্থা করে দিয়েছেন এবং খেলাপি ঋণ দাঁড়াচ্ছে প্রায় 18 লক্ষ কোটি টাকা, যদিও কাগজ কলমে আমরা জানি প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো
আর আমাদের যে বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ, এই সবগুলো ঋণ কিন্তু প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো। এত এত ঋণের মাধ্যমে যে অর্থনীতি গড়ে উঠেছে, যে দেশ গড়ে উঠেছে, সেই দেশের ভিতরে যদি আপনি সংস্কার 17 দিনে 20 দিনের মধ্যে আনতে চান, তাহলে সেটা আসলেই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। অনেকেই আছে না বুঝেই আন্দোলন করতেছে, রাস্তায় মিছিল মিটিং করতেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়তেছে। এটা আসলেই আমি মনে করি এটা অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট করে। যেই জিনিসটা 16 বছরে সম্ভব নয়, সেটা আপনি 16 দিন 16 মাসে কিভাবে কল্পনা করতে পারেন? আমাদের দেশের যে রন্ধ্রের সচিব, এসপি, ডিসি যারা ছিল, তারা এতটাই করাপ্টেড সিস্টেম বহাল রেখেছিল, যে করাপশনের কারণে তাদের, যদিও তারা দেশের ভিতরে আছে, তারা কিন্তু কলকাঠি নাড়তেছে যেভাবেই হোক দেশকে একটা অস্থিতিশীল সৃষ্টি করে দেশের আরো হাজার হাজার লাশ ফেলে এই দেশের ন্যায্যতার দাবির আদায়ের লক্ষ্যে এই সরকারকে ভুলুণ্ঠিত করা, এই সরকারকে পতন করা, পতিত করা। এই জিনিসগুলো আমাদের যারা জনগণ আছে তাদেরকে খুবই ম্যাসিভ অ্যাওয়ারনেস হতে হবে। ম্যাসিভ অ্যাওয়ারনেস না হলে এই জিনিসগুলো আমাদের মধ্যে আসবে না। তাহলে কি হবে? এই সরকারের পতন হবে, দেশ আবার অস্থিতিশীল হবে। দেখা যাবে দেশের যেই সমস্ত উপজেলা চেয়ারম্যান, আপনার মেম্বার, তারপরে ইউনো, ডিসি, এসপিরা ছিল, যেভাবে তারা তাদের হুকুমত জারি করেছিল, সেই হুকুমতগুলোই কিন্তু জারি থাকবে। কি কারণে? তাদের দুর্নীতি স্বজনপ্রীতকে মানে গোপন করার জন্য, হাইড অ্যান্ড সিক করার জন্য। আজকে দেখেন বেঞ্জির 1000 কোটি টাকার মালিক হয়েছে, মৃত্যুর 1000 কোটি টাকার মালিক হয়েছে, তাদের সার্টিফিকেট কে দিয়েছিল? শেখ হাসিনা নিজে দিয়েছিল। সেই কথাগুলো কিন্তু আমাদের মিডিয়াতে আসতেছে না। মিডিয়াতে এখনো কিন্তু লার্জ স্কেল মিডিয়া কাজ করতেছে না। এই যে দেখেন আজকে 183 গার্মেন্টস বন্ধ। এটা কি কারণে? এটা মিডিয়ার কি এখানে কোনোই হাত নেই? আমরা মানে শেখ হাসিনার যে বয়ান, এই যে বিভিন্ন কনভারসেশন আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে আসতেছে, সেই সমস্ত কনভারসেশনে শুনতেছি যে দেশের ভিতরে যে এত এত অন্যায় অবিচার, তাদের যে পুলিশ কিভাবে পিটিয়ে মানে করা হলো, থানা ঘেরাও করা হলো, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হলো, তাদের যে সমস্ত পিস্তল ছিল, গুলি ছিল, সেই সমস্ত গুলি পুলিশ করে নাই। এই সমস্ত মানুষগুলো সারেত্রিশা হামলার মাধ্যমে শিকার হয়েছে, এবং এই মানুষগুলো কারা ছিল? এই সমস্ত বয়ান দিয়ে সে 16 বছর চালিয়েছে। বিভিন্ন তকমা দিয়েছে, শিবিরের তকমা দিয়েছে, রাজাকারের তকমা দিয়েছে, জামাতের তকমা দিয়েছে। সেই তকমা কিন্তু আজও বহাল রেখেছে। উনি কোনোভাবেই চেষ্টা করবে, শেখ মুজিব যেভাবে পালিয়ে গিয়েছিল সেইভাবে পালিয়ে গিয়ে পরিবেশ পরিস্থিতি শান্ত হলে, দেশ অস্থিতিশীল হলে, তার ক্ষমতায় আসার মতো পরিবেশ হলে উনি কিন্তু আবারও ক্ষমতায় আসার চেষ্টা করবে। সুতরাং আমাদের জনগণকে ম্যাস অ্যাওয়ারনেস হতে হবে, জনগণ যেন যোগ্য নেতা নির্বাচিত করতে পারে, সেই জিনিসগুলো আপনার দেখতে হবে। এবার আসি, দেখেন ছাত্র জনতা যে আন্দোলন করে খুব স্বল্প সময়ের মধ্যে মাত্র 36 দিনের মাধ্যমে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী রাজাকার সরকারকে হটিল, সেই ছাত্র জনতাই কিন্তু আজকে বিভিন্ন জেলায় গিয়ে তাদের যে কমিটি করার কথা, তাদের যে মানে সমাবেশ করার কথা, মতামত সমাবেশ করা, সেই সমস্ত মতামত সমাবেশ করতে পারতেছে না। এর কারণটা হলো কি? তাদের ভিত্তিটা কি এতটাই দুর্বল হয়ে গেছে এত খুব দ্রুতর মধ্যেই? এর কারণ কি? উপদেষ্টারা বিভিন্ন বাণী দিয়েছেন যে ছাত্ররা তাদের ক্ষমতা বসিয়েছেন। এই জিনিসগুলো যদি আপনারা যত বেশি বলবেন, তত বেশি আপনারা বিচ্ছিন্ন হবেন। কারণ এখানে যারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের মধ্যে ছিল আপনার ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল। এবং আপনি যদি তাদের স্বীকৃতি না দেন, তাদের সাথে যদি আপনারা কথা না বলেন, তাদের যদি আপনারা দেখভাল না করেন, তাদের যদি ন্যায্য অধিকার, তাদের মৃত্যুকে যদি আপনারা স্মরণ না করেন, তাদের যদি পুনর্বাসন না করেন, তাহলে আপনারা দেখবেন যে জেলাতেই আপনারা সমাবেশ করতে যাবেন, মতবেশ সমাবেশ করতে যাবেন, তখন এই চিঠি দিয়ে আপনার পুলিশ, এসপি, ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েও তাদের সমাবেশ করাতে পারবেন, তারা জনবিচ্ছিন্ন হয়ে যাব। আমরা বিভিন্ন সমাবেশ দেখেছি, তাদের পিছনের দিকটা ফাঁকা দেখতেছি। এই জিনিসগুলো কেন ঘটতেছে? এই সমস্ত জিনিসগুলো উপদেষ্টাদের কারণে ঘটতেছে। আপনারা উপদেষ্টারা যে সমস্ত মানুষ সংস্কৃত মনা, যে সমস্ত মানুষ নাট্যকার ছিলেন, সেই সমস্ত নাট্যকার মানুষদের, সেই সমস্ত মানুষদের আপনারা বসিয়েছেন ক্ষমতার রন্ধ্রে, বসিয়েছেন সমস্ত উচ্চতর লেভেলে বসিয়েছেন। কিন্তু ইলিয়াসদের মতো, আপনার পিনাকি ভট্টাচার্যের মতো, শাহেদ আলমদের মতো মানুষ, কনক সরোয়ারদের মতো মানুষ, মনির হায়দারদের মতো মানুষ, এই সমস্ত মানুষগুলা এই সমস্ত চেয়ারে আসতে পারে না। আপনাদের তো সবার আগে উচিত ছিল এই সমস্ত মানুষদের এই সমস্ত চেয়ারে পদায়ন করা, যার কারণে সকল শ্রেণীর মানুষ, এই 30 লক্ষ, 37 লক্ষ, 40 লক্ষ তাদের ফলোয়ার, এই সমস্ত মানুষগুলো তাদের মেসেজ করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত দুর্নীতি বাসা বেঁধেছে, যেই সমস্ত করাপশন হচ্ছে, যেই সমস্ত জায়গায় ডাকাতি হচ্ছে, সেই সমস্ত নিউজগুলো তাদের মেসেজ দিতে পারতো, এবং তাতে খুব তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিতে পারতো, তাদেরকে কন্ট্রোল করা যেত। আর আজকে উপদেষ্টাদের যে সমস্ত আছেন, এই সমস্ত উপদেষ্টাদের আপনি সামাজিক সাইটগুলো চেনেই না। এরা বৃদ্ধ, বয়োবৃদ্ধ, আলী ইমাম মজুমদার, এরা তো অনেক বয়োবৃদ্ধ। এরা যে সমস্ত ডিসি ছিলেন ওই সময় বঙ্গবন্ধু বা শেখ মুজিব, শেখ হাসিনার মতো
মানুষগুলোকে প্রোটোকল দিয়ে আসছে, তারা কি কোনোভাবেই চাবে তাদের যে দেশে এবং দেশের বাইরে যে সমস্ত অর্থ সম্পদ আছে সেই সমস্ত অর্থ সম্পদ ডিসক্লোজ হোক, সেই সমস্ত অর্থ সম্পদ মানে এক্সপোজড হোক, মিডিয়ার হাতে আসুক, সেই সমস্ত জিনিসগুলো এরা চাবে না। সুতরাং আপনারা এই জিনিসগুলা, এই সমস্ত বিষয়গুলোতে রোল প্লে করতে কিন্তু ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার দায় হয়তো একদিন আপনাদেরও নিতে হবে। এই জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে বলবো, আপনার সাথে যারা দেখা করতেছে, যারা ছবি তুলতেছে, আপনারা তাদের রিকগনাইজ করেন। কোন সমস্ত মানুষগুলো আপনাদের সাথে মানে দেখা করার চেষ্টা করতেছে, আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করছে বা আপনাদের মিসগাইডেড করার চেষ্টা করছে। আপনাদের তো সচিব থাকার কথা, সিকিউরিটি অফিসার থাকার কথা। এরা আপনারা সাথে যারা মিট করতেছে, দেখা করতেছে, তারা কি ধরনের বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবে এবং তাদের পাস্ট কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এই জিনিসগুলো তো আপনার সিকিউরিটি চেক আপ করে আপনাদের কাছে যাওয়ার কথা, তাই না? যদি না যায় তাহলে তো আপনারা জনভিত্তি, বিপ্লব, প্রতি বিপ্লব, এই জিনিসগুলো যে আইডিয়া, এই আইডিয়াগুলো তো আপনারা বুঝবেন না। আপনারা যে সংবিধান সংস্কার, পুনর্গঠন, পুনর্লিখন করার চেষ্টা করতেছেন, সেই সংবিধান তো আপনারা এখনো রিয়েলাইজ করতে পারেন না। কারণ আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা গুলি খেয়েছি, চোখে মুখে যারা আমরা মানে ছোররা গুলির শিকার হয়েছি, আমরা জাজালো রাজপথে যখন ছিলাম, আমরা দেখেছি ছাত্র জনতার ভিতরে যে পরিমাণ ক্ষোভ। অনেকে মনে করে এটা 36 দিনের বিপ্লব, আসলে কিন্তু এটা 36 দিনের বিপ্লব না। 16 বছরের যে শাসন আমলে মানুষ যে নিপীড়িত, নির্যাতনের শিকার হয়েছে, মানুষ যেভাবে বৈষম্যের শিকার হয়েছে, সেই সমস্ত বৈষম্যের কারণেই কিন্তু এই 16 বছরে ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে মাথার ভিতরে, দেহে, মন, মস্তিষ্কে জমা হয়েছে। সেই সমস্ত জিনিসগুলো যখন তারা রাজপথে প্রতিধ্বনিত করেছে, রাজপথে ঢেলে দিয়েছে, তখনই কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছে। সেই জিনিসগুলো আপনারা যদি রিয়েলাইজ না করেন, তাহলে কিন্তু আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনাদের রাজনৈতিক যত ঘটনার চিন্তা ভাবনা করতেছেন, সেই রাজনৈতিক বৈধতা পাবে না। সুতরাং আপনারা এই জিনিসগুলো রিয়েলাইজ করেন। আর আপনার দেশের ভিতরে যে সমস্ত সাংবাদিক আছে, দালাল শ্রেণীর সাংবাদিক আছে, সেই সমস্ত দালাল শ্রেণীর সাংবাদিকটা আপনারা খুব দ্রুত রিয়েলাইজ করুন এবং তাদের পানিশমেন্ট দিন। তাদের পানিশমেন্ট দিন যারা সৎ পেশার আছে, সৎ মানুষ আছে, যারা জার্নালিজম বুঝে, যারা রাজনীতি বুঝে, তারাই কিন্তু দেখবেন যে আপনার সাংবাদিকতায় চলে আসবে, তারাই সাংবাদিকতা নিয়ে কাজ করবে। এটা যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনারাও কিন্তু জনবিচ্ছিন্ন হবেন। আর অন্যদিকে বলবো, আপনার যে সমস্ত সেলিব্রিটি ছিল, সেই সমস্ত সেলিব্রিটিরা আপনারা কেন দ্রুত গ্রেপ্তার করতে পারেন না? যে সমস্ত সেলিব্রিটিরা দেখেন, এই যে কৌশিক হোসেন তাপস, যে একটা ব্যান্ড দল চালাতো, সে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা শেখ হাসিনাকে সাক্ষী রেখে শেখ হাসিনাকে ট্যাক্স দিয়ে ইনকাম করেছে। এই যে সাকিব খান নায়ক, উনি তো অনেক বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছে, আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছে, বাংলাদেশের পক্ষে ভোট চেয়েছে, ফেরদৌস এরা ভোট চেয়েছে, রিয়াজ ভোট চেয়েছে, তারপরে মমতাজ, তারানা হালিম, তারপরে আপনার এই যে সুবর্ণ মোস্তফা, তারিন, তারপরে আপনার সুমি কায়সার, এই সমস্ত এই যে শামিমা তুষ্টি, সিদ্দিক, এই যে মাশরাফি, সাকিব আল হাসান, তারপরে আপনার নাইমুর রহমান দুর্জয়, এই সমস্ত মানুষদের কেন গ্রেপ্তার করে না? এরা তো সেলিব্রিটি, এরা তো ভালো মতো শেখ হাসিনাকে লেজিটিমেসি করেছিল, শেখ হাসিনার পক্ষে সারা বাংলায় জনজাগরণ সৃষ্টি করেছিল। যে পূর্ণিমা চট্টগ্রাম অঞ্চলে গিয়ে সে বিভিন্ন সমাবেশে সে বক্তব্য দেওয়ার চেষ্টা করতে, মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করেছে, মানুষকে আওয়ামী লীগের পক্ষে সাফাই করার চেষ্টা করেছে। ভোট যে হচ্ছে, এটা আমাদের চাইতে যেভাবে ভোট হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে, এটা কি তারা জানে না? তারা আমাদের চাইতে সিরিয়াসলি জানতো। তারা তো সেলিব্রিটি, তারা তো কত বড় বড় নেতার মানে দেহরক্ষী হয়েছিল। এই যে নিপুণ রাতের সুখ মিটাতো যে সমস্ত আওয়ামী লীগের, যুবলীগের নেতাদের, তারা কি এই জিনিসগুলো বুঝতো না? তারা বুঝতো, বোঝার পরে তারা গিয়েছিল। আপনারা তাদের কেন গ্রেপ্তার করতে পারেন না? তাদের বিরুদ্ধে কেন রেড অ্যালার্ট চালু করতে পারেন না? এই সমস্ত সেলিব্রিটি, এই যে দেখেন আপনারা, যে এই যে নিপুণের কথা বললাম, শামীমা তুষ্টির কথা বললাম, তারপরে এই যে আর শিরিন শিলা, এই সমস্ত নায়িকাদের যুবলীগের নেতারা মানে বিদেশে নিয়ে ফুর্তি করতো, তাদের সাথে সেক্স করতো, তাদের সাথে অবৈধ কাজকর্ম করতো। তারা কি আপনার কি ব্লুপ্রিন্ট, সরকারের ব্লুপ্রিন্টগুলো জানতো না? জানতো। তাদের ভিতরে যদি মেট্রিক পাশের জ্ঞান থাকে তারা জানতো। কিন্তু আপনারা তাদের গ্রেপ্তার কেন করতেছেন না? তাদের সেলিব্রিটি হিসেবে কেন রাখতেছেন? আপনি সেলিব্রিটিদের মধ্যে একটা শুদ্ধাচার অভিযান চালান, ইন্টিগ্রিটি চর্চা নিয়ে আসেন। তাহলে দেখবেন যে পরবর্তী যারা সেলিব্রিটি হবে, যারা নায়ক নায়িকা হবে, যারা এই যে ক্রিকেটার হবে, ফুটবলার হবে, তারা দেখবেন যে চিন্তা করবে যে আমরা কার পক্ষে কাজ করতেছি, আমরা কিসের জন্য, জনগণের পক্ষে, জনগণ কি চায়, সেই জিনিসগুলো বুঝবে। সিদ্দিক তো বয়ান দিয়েছিল 80% মানুষ আওয়ামী লীগকে চায় না, তারপরেও সে কেন সাপোর্ট করেছিল? এই জিনিসগুলো আপনারা রিসার্চ করেন না। আমরা এই জিনিসগুলো রিসার্চ করেছিলাম, আমরা যে পরিমাণ জানতাম তার চাইতে দেড় বেশি জানতাম। আমরা তো এই 2016 সাল থেকে বিভিন্ন আঙ্গিকে, রূপক অ্যালিগরির মাধ্যমে এই সমস্ত জনগণের পক্ষে, মানে সরকারের বিপক্ষে কথাগুলো বলছি, আমরা বিভিন্ন অ্যালিগরিক্যাল কথাগুলো বলছি। তারা তো কোনো কথা বলে না। এই যে জাহিদ হাসান,
কত বড় সেলিব্রিটি, চঞ্চল যদি কত বড় সেলিব্রিটি, আজিজুল হক এরা কত বড় সেলিব্রিটি। আপনারা দেখেন এই সমস্ত সেলিব্রিটি কিভাবে বয়ান গাচ্ছে, আওয়ামী লীগের বয়ান গাচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন চিত্রে অভিনয় করছে, বিভিন্নভাবে ভোট চেয়েছে, এই যে পপি বিভিন্নভাবে ভোট চেয়েছে। আপনি এদের কেন ধরতেছেন না? এদের কেন গ্রেপ্তার করেন? এদের গ্রেপ্তার না করলে মানুষ আপনাদের সাথে থাকবে না, আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। সুতরাং উপদেষ্টাদের উচিত কোনোভাবেই শেখ মুজিবের ছবি আপনার পিছিয়ে না রাখা। যদি আপনার সংবিধানের দোহাই দেওয়ার পিছনে রাখেন, সেটা আমরা ভালো বুঝি, আমরা লেখাপড়া করেছি, আমরা এই জিনিসগুলো বুঝি। সংবিধানের দোহাই দেখে আপনারা ক্ষমতায় আপনাদের কি ক্ষমতায়ন হয়েছে? সুতরাং আপনারা কেন সংবিধানের দোহাই দিবেন? আপনারা বিপ্লবী সরকারের মতো আচরণ করবেন, আপনাদের সেই ধরনের ডিলিংস হবে। আপনার সেলিব্রিটিদের সাথে যেই ধরনের কথাবার্তা বলবেন, সেই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে আসবেন। আপনারা যদি মনে করেন যে না আমরা একটা সংস্কার সৃষ্টি করব, এদের দ্বারাই সংস্কার সৃষ্টি করবো, এটা তো হবে না। কারণ তারা 1000 কোটি টাকা অলরেডি লোপাট করেছে। সেই টাকাগুলোকে তারা সেভ করার জন্য আপনি যতভাবেই যত নীতি ইন্টিগ্রিটি চর্চাই বলেন, অনেস্টির চর্চায় বলেন, তারা তো করবে না। কি কারণ তারা করলে তারা এক্সপোজড হয়ে যাবে, তাদের টাকা পয়সা বের হয়ে যাবে। তারা দেশ এবং দেশের বাইরে যে সমস্ত টাকাগুলা লোপাট করেছে, সেই সমস্ত টাকাগুলোর কথা আসবে, জনসম্মুখে চলে আসলে তারা কি এক্সপোজড হয়ে যাবে, তারা ধরা পড়বে না। তাহলে কিভাবে তারা এই কাজগুলোকে করবে? সেই সমস্ত আপনাদের মন্ত্রী পরিষদ সচিব যারা ছিল, তত্ত্বাবধায়ক সরকার সময় যারা ছিল, 11 সরকারের মধ্যে যারা ছিল তাদের আপনারা এখন কেন পদায়ন করতে হবে? আপনার যদি সেনাবাহিনীর উপরে ভর দিয়ে যদি সরকার চালানোর চেষ্টা করেন, পুলিশের উপর ভর দিয়ে যদি সরকার চালান, তাহলে তো আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা 1 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে, বা 10 বছর পরে, 5 বছর পরে এটা তো ঘটবে, 100% ঘটবে। আপনি দেখেন না, বিএনপি যদি আজকে ডিক্লারেশন দেয় যে রাজপথে আমরা নামলাম, আপনারা কি ক্ষমতায় থাকতে পারবেন? আপনারা হিসাব করে দেখছেন? কিন্তু বিএনপি কেন করতেছে না? বিএনপি চাচ্ছে একটা সংস্কার হোক, ধীরে ধীরে হলে একটা সংস্কার আসলে, যে সংস্কারের মাধ্যমে একটা দেশ সিস্টেম যেন পায়, আমরা যেন তরুণ প্রজন্মের সাথে থাকতে পারি। বিএনপি তো খুব ভালো করে জানেন, তরুণ প্রজন্ম যতই বিভিন্ন এলাকায় যাক, জনমত গঠন করুক, বিএনপির যে ভিত্তি আছে সেই ভিত্তির কাছে কি এরা ধারের কাছে থাকতে পারবে আপনার মনে হয়? আমাদের জনগণের মধ্যে কি ওই স্বচ্ছন্দ সৃষ্টি হয়েছে? জনগণ আজ 500 টাকা দিলে কারে ভোট দিবে? আপনার বিএনপির প্রতিটি নেতা হাজার কোটি টাকার মালিক ছিল, এখনো আছে। তারা তো নির্বাচনে যেভাবে হোক যদি আসে, তারা তো ইলেক্টেড হবে। আপনি যত সিলেকশনে কেন আটকান, দেখবেন যে তারাই চলে আসবে। সুতরাং আপনারা যদি ছাত্র জনতার সত্যিকারের সরকার গঠন করতে চান, তাহলে আপনাদের এই বিষয়গুলো, যে সেলিব্রিটি ক্রিকেটার এই সমস্ত মানুষগুলোদের গ্রেপ্তার করে মিডিয়ার মাধ্যমে এটা দেখাতে হবে। আপনারা মব জাস্টিস করে কিছু করতে পারেন না। মব জাস্টিসের শিকার কেন হন? আপনারা যখনই কথা বলেন, ছাত্রদের কথা বলেন, ছাত্র জনতা আমরা কি ছাত্রের মধ্যে আছি এখন? আমরা কেন আন্দোলনে গিয়েছিলাম? আমরা একটা সংস্কার চাই। আমরা এই দেশের মধ্যে যারা মানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, তারা যে সমস্ত টাকা উপার্জন করছে, সেই সমস্ত টাকা পয়সা উপার্জন করে যেন আমরা সুন্দর সুস্থিরভাবে দেখভাল করতে পারি, আমাদের পরিবারকে দেখভাল করতে পারি, আমরা সৎভাবে চলতে পারি। সেই জন্যই তো আমরা রাজপথে গিয়েছিলাম। আপনার ছাত্র জনতার কথা, ছাত্রদের কথা সবসময় বলে, ছাত্র জনতার কথা কেন বলেন? আপনারা কিভাবে বিচ্ছিন্ন হচ্ছেন? এই জিনিসগুলো কেন আপনাদের মাথার মধ্যে আসে না? কত বড় বড় সেলিব্রিটিদের কথা আমরা কতবার বললাম, সেই সমস্ত সেলিব্রিটি না আপনারা কথা বলেন না, সেই সমস্ত সেলিব্রিটিদের কেন আপনারা আটকানোর চিন্তা করতেছেন না? এই কথাগুলো আমাদের ভিতর থেকে আসতেছে, এটা কোনো স্ক্রিপ্ট করা না। শেখ হাসিনা যেভাবে বয়ান দিতেছে, আপনারা সরাসরি শেখ হাসিনাকে বলেন না যে ভারত সরকারকে বলে দেন তাদের ফেরত দেন, তাইলে তো একটা চাপে পড়ে যাবে। শেখ হাসিনা ফেরত দিতে পারবে না, শেখ হাসিনা পালাতে আরো বাধ্য করবে। আপনারা এই জিনিসগুলো কেন করতেছেন? এখনো ডিপ্লোমেসি কেন এই জিনিসগুলো খেলা করতে পারতেছেন না? এই জিনিসগুলো খুব সিরিয়াসলি করা দরকার, ওয়ার্ক করা দরকার। এই ওয়ার্ক যদি না করতে পারেন, তাহলে আপনারা কি ক্ষমতাতে কি করবেন? আপনারা কি সুখে শান্তিতে ঘুমাবেন এবং টাকা পয়সা নেবেন, সেই চিন্তা ভাবনায় আছেন? এই চিন্তা ভাবনা তো শেখ হাসিনাও করেছিল। শেখ হাসিনা যেভাবে সাজিয়েছিল, এভাবে কি আপনারা সাজাতে পারবেন? আরো 16 বছর না, আরো 16 আপনার 160 বছর লাগবে। তারপর আপনি শেখ হাসিনার মতো মাস্টার প্ল্যান করতে পারবেন না, শেখ হাসিনার মতো কুচক্রী হতে পারবেন না আপনারা। শেখ হাসিনা যেভাবে হাজার লাশ ফেলে এখনো বলে যে আমি লাশ ফেলিনি, আমি ওই সমস্ত গুলি করার অর্ডার দেইনি, তাদের যে ডিজিএফআই, তাদের যে সেনাবাহিনীর যে কিছু সদস্য ছিল তাদের পক্ষে কাজ, সেই সমস্ত জিনিসগুলো এখনো মিডিয়াতে আসে নাই। এই যে সেনাবাহিনী 650 জনকে আটক করেছে, মানে হেফাজত করেছে, সেই 650 জনের মধ্যে কি মামলা নাই? সেই মামলাগুলো কেন আটক করবে না? আর এই মাশরাফি, সাকিব আল হাসানের কি অবদান, এগুলো আমরা বুঝি না? আমাদের মাথা কি এতই ছোট? আমরা সাংবাদিকতা চর্চা করি না? আমরা রিপোর্ট চর্চা করি না? আমরা কি বইপত্র পড়ি না? আমরা কি জানি না যে তাদের কি এই সমাজের কি ভূমিকা? তাদের গ্রেপ্তার করলে কি হবে? তাদের আটক করলে কি হবে? তাদের আটক করলে মানুষের মধ্যে মোরালিটি আরো গেইন হবে। যেই মোরালিটির কারণে পরবর্তীতে আরো যোগ্য নেতা তৈরি আসবে। আপনি এটা হিসাব করেন? আপনাদের উপদেষ্টারা কেন হিসাব করেন না? আপনারা এই সাময়িক
চিন্তা করেন যে সাকিব যদি মাশরাফিকে যদি এখন গ্রেপ্তার করি আমাদের ছাত্র কিছুটা হলে খেপে যাবে। আরে ভাই ছাত্র গ্রুপে তাতে কি, জনতা যাদের টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তাদের তো অধিকার রক্ষা করবেন না আপনি? তাদের অধিকার রক্ষা না করলে আপনারা থাকতে পারবেন ক্ষমতায়? কোনোভাবেই থাকতে পারবেন না। ক্ষমতায় যদি না থাকতে পারেন তাহলে আপনার এই সমস্ত ছাত্রদের বয়ান দিয়ে কি হবে? ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব নিয়ে কাজ করেন। এখনো তো আপনারা বাজার স্থিতিশীল করতে পারতেছেন না, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে পারতেন না। হাজার হাজার নিয়োগ যারা পূর্ববর্তীতে গেছে সেই সমস্ত নিয়োগগুলো স্বচ্ছ তদন্ত করতে পারেন। তদন্ত করে কি আপনারাও দুদকের মতো সার্টিফিকেট দিয়ে দিবেন যে এখানে এরকম কিছু হয় নাই, আপনাদের স্বচ্ছতা আনার জন্য এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন। আমরা খুব ভালো মতো বুঝি এই দেশের সংস্কার, আমরা খুব ভালো মতো বুঝি এই দেশের করাপশন, আমরা খুব ভালো মতো বুঝি 18 লক্ষ কোটি টাকা যে মানে আপনার ঋণ, এটা আমরা খুব ভালো মতো বুঝি। 5 থেকে 7 লাখ টাকা যে খেলাপি ঋণ, এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। 11 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। আমাদের রিজার্ভের যে কি পরিমাণ মাত্রা আছে সেগুলো আমরা খুব ভালো মতো বুঝি। বাজার অস্থিতিশীল কি রকম আছে আমরা খুব ভালো বুঝি। পুলিশের মধ্যে এসআই যারা তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, এটা কিভাবে হয়েছে এটা আমরা খুব ভালো জানি। কিভাবে ঘুম হয়েছে এটা খুব আমরা ভালো মতো জানি। এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা ইমিডিয়েট অ্যাকশন না দিতে পারেন, স্ট্রাইডেন্ট অ্যাকশন না দিতে পারেন, স্ট্রিনজেন্ট ইফেক্ট যদি কাজ করাতে না পারেন তাহলে তো আপনাদের ভিত্তি থাকবে না, আপনারা থাকতে পারবেন না। আপনারা যতই দেখবেন প্রশাসনের অনেক বড় বড় কর্তা ব্যক্তিদের, আপনার প্রশাসন সেটা আপনার ছাত্র জনতার বিপ্লবের কাছে, উত্থানের কাছে এই সমস্ত মানুষ নস্যি। এই জিনিসগুলো আপনারা স্বীকার করেন। এই জিনিসগুলো স্বীকার করলেই দেখবেন যে আপনাদের যে লক্ষ্যে আপনারা সরকার গঠন করেছেন, আপনারা যে সমস্ত সংস্কার করার জন্য দেশের দায়িত্ব হাতে নিয়েছেন সেই সমস্ত দায়িত্ব আপনারা যোগ্যভাবে পালিত করতে পারবেন এবং এই চকচকে দেশ হবে। এই দেশের দেখবেন যে ছাত্র জনতা আপনাদের আরও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে সহযোগিতা করবে। আদারওয়াইজ আপনারা কিন্তু বিফলে যাবেন, আপনারা কিন্তু পড়ে যাবেন। আমি যে কথাগুলো বললাম খুব সিরিয়াসলি কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা সিরিয়াসলি আমল করেন। আপনারা সব ধর্ম সব শ্রেণীর মানুষদের যে সাপোর্ট নিয়ে বসেছেন সেই জিনিসগুলো বারবার কথা বলেন এবং বারবার তাদেরকে তাদের অ্যাসিস্ট্যান্সে ঝাঁপিয়ে পড়েন, তবেই দেখবেন আপনাদের সরকার টেকসই হবে এবং আপনারা যে লক্ষ্যে কাজ করতেছিলেন সেই লক্ষ্য বাস্তবায়ন হবে। এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সরকার টেকসই হবে এবং ছাত্র জনতা যেভাবে বিভিন্ন জেলায় সমাবেশ করতেছে তারা করতে পারবে। আমরা প্রয়োজনে আবার রক্ত দেব, আমরা রাজপথে থাকবো, রাজপথে দিয়ে তাদের আমরা সমাবেশ করতে দেব, তাদের মাধ্যমে নেতৃত্ব গড়ে তুলব। বিপিন নূরের আপনি সারা বাংলাদেশে কেন চলতে দেন না? বিপিন নূর তো যথেষ্ট ভালো ইমেজের মানুষ। আন্দালিব রহমান মানুষকে কেন সরকারের কাছাকাছি রাখেন না? এই সমস্ত মানুষগুলো সরকারের কাছাকাছি রাখলে আপনাদের যেমন লেজিটিমেসি বাড়বে এবং আপনারা যেভাবে মানে সরকার মানে পরিচালনা করতে চান, সরকারের মধ্যে ট্রান্সপারেন্সি আনতে দেখবেন চলে আসবে। আপনারা যদি আওয়ামী লীগের সেই হেমরা চামড়া ডিসিএসপি ম্যাজিস্ট্রেট দিয়ে যদি চালাতে চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের তো এই আপনাদের যে শেষ পরিণতি তো দেখবেন শেখ হাসিনার মতোই হবে। আপনাদেরও বিরুদ্ধে দেখবেন যে অ্যাকশন শুরু হবে। সুতরাং আপনারা খুব সিরিয়াস দেখেন এই সমস্ত ভিডিওগুলো। আপনারা যদি না বোঝার চেষ্টা করেন তাহলে সরাসরি যোগাযোগ করেন এবং যারা সত্যিকারের ফকিন্নি থাকতে চায় কিন্তু জনগণের পক্ষে কাজ করতেছে সেই সমস্ত ফকিন্নিদের আপনারা ডেকে নেন। এই যে ফরহাদ মাজারের মতো মানুষ, কত বড় সেলিব্রিটি, কত বড় মানুষ, তাদের কেন আপনারা ডাকতেছেন না? তাদের নিয়ে আসেন, নিয়ে আসলে এখানেই দেখবেন আপনারা আরও টেকসই হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।